ক্লাস শেষে সবাই যখন ক্লাসরুম থেকে চলে যাচ্ছিল, তখন নীলাও তার ব্যাগটা কাঁধে নিয়ে তাড়াতাড়ি সামনে এগিয়ে গিয়ে একটা ছেলেকে ডাক দিল। আর ছেলেটা পেছনে ফিরে তাকাতেই তার সামনে কয়েকটা খাতা আর বই ধরে বলছে, ধন্যবাদ আশফি, তোমার নোটগুলো আমাকে দেওয়ার জন্য। ছেলেটা ওর হাত থেকে সেগুলো নিয়ে বলছে, ঠিক আছে, আসি। শুধু আসি, আর কিছুই বলবে না? তুমি এমন কেন? ছেলেটা রাগি চোখে ওর দিকে তাকিয়ে বলছে, তুমি নোট চেয়েছো, তাই দিয়েছি। আর ওই দিন আমার বাবার বন্ধু তোমার বাবা তোমার সাথে পরিচয় না করালে আমি তোমাকে চিনতাম না। নাহলে আমি কলেজে কোনো মেয়ের সাথেই কথা বলি না, আর কাউকে পাত্তাও দিই না। ভালো স্টুডেন্ট আর ভালো চেহারা বলে এত ভাব? হ্যাঁ, অনেক মেয়ে আছে আমাকে প্রপোজ করে, কিন্তু মেয়েদের সাথে সব ফালতু প্রেম করার সময় আমার নেই। অসহ্য। মেয়েদের সাথে কথা বললেই কি প্রেম হয়? হ্যাঁ, হয়। আমার সাথে কোনো মেয়ে কথা বললে সে আমার সাথে প্রেম করতে চায়, আর সুযোগ পেলে মেয়েরা আমার গায়ে হাত দিয়ে আমাকে টাচ করতে চায়। মেয়েদের মাথায় প্রেম ছাড়া আর কিছুই নেই। কিন্তু আমরা তো ভালো বন্ধু হতেই পারি। তুমি তো আমাকে তোমার নোটগুলো দিয়ে হেল্প করেছো। বাবার বন্ধুর মেয়ে দেখে দিয়েছে। আর সরি, কোনো মেয়েকে আমার বন্ধু বানাবো না। আসে। নীলার আশফির সামনে গিয়ে তার পথ আটকে বলছে, তোমার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে প্লিজ? নো, সরি, আমি কোনো মেয়ের সাথে কথা বলি না। এখন আসি, বাই। আশফি বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুম দেয়। সেই ঘুম ভাঙল সন্ধ্যায়। সন্ধ্যায় উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে পড়ার টেবিলে বসলো। তারপর ব্যাগ থেকে সেই বই আর খাতাগুলো বের করলো। পড়ার জন্য পৃষ্ঠা উল্টাতে বইয়ের ভিতরে একটা কাগজ দেখতে পায়। কাগজটা দেখেই আশফির মেজাজ হট হয়ে গেল। পরদিন ক্লাসে নীলা বন্ধুদের সাথে বসে কথা বলছিল। তখন আশফি নীলাকে ডাক দিয়ে রেগে বলছে, এটা কি? হোয়াট ইজ দিস? মানে? এটা আমার বইয়ের ভিতর ছিল, আর কয়েকদিন আগে আমার বই নিয়েছিলে তুমি। সো তুমি এটা রেখেছ। এসব আজে বাজে জিনিস আমার বইয়ের ভিতর রাখার সাহস হয় কিভাবে? নীলা আশফির রাগ দেখে ভয় পেয়ে না বোঝার ভান করে বলছে। কি ওটা? আশফি আরও রেগে বলছে, এই প্রেমপত্রটা কে লিখেছে? আমি জানি না। চুপ, বেয়াদব মেয়ে। নোট দিয়ে হেল্প করেছে, তাই বলে তার প্রতিদানে ক্লাসে আমার সাথে আর কোনোদিন কথা বলবে না তুমি, ফালতু মেয়ে। বলেই আশফি ওখান থেকে চলে আসে। আশফির ছেলে বন্ধুরা ওর রেগে যাওয়া দেখে বলছে, কি হয়েছে রাসফি? ক্লাসে সব মেয়েরা কি শুধু তোর পিছনেই লাগে? যে মেয়েদের একদম সহ্যই করতে পারে না, মেয়েরা শুধু তার পিছনেই লাগে। আর বাদ দে, সুযোগ পেলে মেয়েরা আমায় ছুঁতে চায়, কিন্তু আমি কোনো মেয়েকে পাত্তা দিই না। একটা ভুল করেছে তাই বকা দিলাম, তেমন কিছু না। একটা মেয়েও আজ পর্যন্ত আমায় কোনো টোকাও দিতে পারেনি। এই আশফি সবার ধরা ছোঁয়ার বাইরে। তারপর ক্লাস শেষে সবাই যখন চলে যাচ্ছিল, তখন নীলা ইচ্ছা করে আগে তাড়াহুড়ো করে বের হয়ে গিয়ে ভেতরের মধ্যে আশফির হাতের সাথে তার হাতটা লাগালো। আশফির সাথে সাথে লাফ দিয়ে পেছনে সরে এসে বলছে, এমএ, আমাকে ধরবে না, ছবে না আমাকে। সরি, ভিড়ের মধ্যে হাত লেগে গেছে, বুঝতে পারিনি। একদম ধরবে না আমাকে। ছি, ছেলেদেরকে হাত দাও। আচ্ছা, একটা মেয়ের হাতের সাথে আমার হাত লেগে গেল। সরি সরি, আমি তো আর জানতাম না যে তোমার গায়ে একটা টোকাও দেওয়া যাবে না। নীলা মনে মনে বলছে, একদম যেন ননির পুতুল, তাকে ছোঁয়া যাবে না। হ্যাঁ, এই আশফিকে কোনো মেয়ে টাচ করবে না, কখনো না। নীলা নাকা ভাব করে বলছে, কিন্তু কেন? তোমার গার্লফ্রেন্ডও না? আহারে, তার মনে কি কষ্ট। শাট আপ। আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আর তোমাকে না বলেছি আমার সাথে কথা বলতে আসবে না? অসহ্য, বেয়াদব মেয়ে একটা। ও তাই? এখন থেকে নিজের পেছনে একটা সাইনবোর্ড লাগিয়ে ঘোরো, সেখানে লেখা থাকবে ছুঁয়ো না আমায়। তাহলে আর কোনো মেয়ে তোমার গায়ে হাত দিবে না। আশফি এবার অনেক রেগে গিয়ে চিল্লিয়ে বলছে, ফাজলামো করো আমার সাথে? অসভ্য বেয়াদব মেয়ে, নিজের ক্যারেক্টার ঠিক করো, বুঝলে? আমার ক্যারেক্টার ঠিক করবো মানে? আমার ক্যারেক্টার কি খারাপ? আশফি আর কোনো কথা না বলে বাসায় চলে আসলো। বাসায় এসে দেখলো সবাই মন খারাপ করে বসে আছে। কি হয়েছে তোমার? এইভাবে বসে আছো কেন? তোর দাদি আবার অসুস্থ হয়ে গেছে, একটু আগে ডক্টর এসে দেখে গেল। আশফি এক দৌড়ে তার দাদির রুমে গেল, কারণ আশফি তার দাদিকে অনেক ভালোবাসে। রাত হয়ে গেছে, আশফির দাদির এখন একটু সুস্থ। সবাই এই রুমেই বসে আছে।
আশফির দাদি বলেছেন তিনি নাকি মরার আগে তার ছোট নাত বউকে দেখে যেতে চান, মানে তার ছোট নাতি আশফিকে বিয়ে করতে বলেছে। মা, তুমি সব কি বলছো? আমি এখন বিয়ে করব মানে? আমার তো পড়াশোনাই শেষ হয়নি। জানি তো, তোকে বউয়ের দায়িত্ব এখন নিতে হবে না, আমরা তো আছি। তুই শুধু বিয়েটা করবি, বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব আমাদের। দেখছিস তো তোর দাদির শরীরের অবস্থা, সামনের সপ্তাহেই অপারেশনের জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। তাই বিয়েটাই 2-3 দিনের মধ্যেই দিয়ে দিব। যাওয়ার আগে নাত বউকে দেখে যাবে। তুই আর এই অবস্থায় কোনো ঝামেলা করিস না। তোর দাদির জন্য তুই এইটুকু করতে পারবি না? আশফির মাথায় আকাশ ভেঙে পড়ল। সে কেন বিয়েটি করতে পারবে না? ও কি কথা দাদু ভাই, বিয়ে তো একদিনই করতে হয়। তুই না হয় একটু আগেই করলি। এই বুড়িটার শেষ ইচ্ছাটা রাখ দাদু ভাই, তাহলে যে আমি মরেও শান্তি পাবো না। কি বলছো? মরবে কেন তুমি? তুমি ভালো হয়ে যাবে। আমরা বিয়ের পাত্রীও ঠিক করে ফেলেছি, তোর দাদি নিজেই পছন্দ করেছে। পরশুদিন বিয়ে, মেয়ের ছবি দেখবি? আশফি মুখ শুকিয়ে কালো করে বলছে, ও তাই? সব যখন আমাকে না জেনে ঠিক করেই ফেলেছ, তখন আর মেয়ের ছবি দেখে কি হবে? একবার বিয়ের দিনে দেখব। আশফি ওখান থেকে উঠে তার রুমে চলে এলো। রুমে এসে বিছানায় শুয়ে শুয়ে ভাবছে, আচ্ছা, কোনো মেয়েকে আমি আমার কাছে ঘেঁষতে পর্যন্ত দিই না, আর 2 দিন পর একটা মেয়ে কিনা আমার রুমে এসে আমার বিছানায় থাকবে। ইস, দাদিটাও না। এখন অসুস্থ দাদির অবস্থায় তাকে কষ্ট দিতেও পারছি না, আর আমি বললেও তো মা কোনো কথা শুনবে না, উনি বিয়েটা দিয়েই ছাড়বে। আর কোনো উপায় নেই, বিয়েটা বোধহয় করতেই হবে। ধ্যাৎ, আমি তো ভাবছি কেন বিয়ে হচ্ছে বলে কি ওই মেয়েকে আমি আমার রুমে আমার বিছানায় থাকতে দিব? কখনো না। বললি হলো নাকি? কোনো মেয়েকে আমার সহ্য হয় না, ওই মেয়েকে আমি আমার বিছানায় তুলবই না। হাসফি, তোকে কেউ ছুতে পারবে না। আর আমার বিয়ের খবরটা ক্লাসের কাউকে জানাবো না, একদম গোপন থাকবে বিষয়টা। পরশুদিন খুব তাড়াতাড়ি পারিবারিকভাবে অল্প সময়ের মধ্যে আশফির বিয়েটা হয়ে গেল। বউকে আশফিদের বাড়িতে নিয়ে আসা হয়েছে। এখানে সব আত্মীয়রা বসে আছে। আশফি একবারও তার বউয়ের দিকে তাকাচ্ছে না। পুরোটা সময় সে রাগে মুখ গোমড়া করেছিল, আর এখনো তাই আছে। এটা দেখে আশফির ভাবি বলে উঠল, এ কি, এত সুন্দর চেহারা অন্ধকার কেন? মুখে হাসি নেই যে? বউ পছন্দ হয়নি বুঝি? আশফি কি বলবে, সে তো এখনো বউয়ের দিকে তাকিয়েই বউকে দেখেনি। আশফির ভাবি আবারও বলছে, এমন তো হওয়ার কথা নয়, তোমার এই ছোট্ট বউটা তো অনেক সুন্দরী। আশফি মনে মনে রেগে বলছে, বউকে নিয়ে কি মাতামাতি দেখো, দেখে পুরো গা চলে যাচ্ছে। তখনই আশফির দাদি সেই বউয়ের হাত তার হাতের উপর দিয়ে বলছে, দোয়া করি তোরা সুখী হ। আর দাদু ভাই, আমার এই ছোট নাত বউকে তুই কোনো কষ্ট দিবি না, ওকে সব সময় ভালো রাখবি। আশফি জোর করে মুখে একটু হাসির চিহ্ন রেখে ওর দাদির দিকে তাকিয়ে বলছে, ঠিক আছে দাদি, তোমার নাত বউ ভালো থাকবে। আর মনে মনে রেগে বলছে, আচ্ছা, এটা মেয়ের হাত আমার হাত, নিচে কি ঘৃণা হচ্ছে। একটু পর সেই বউকে আশফির রুমে নিয়ে যাওয়া হলো। আর তারপর আশফির কাজিনরা আশফিকেও ধাক্কা দিয়ে ওর রুমের ভেতর পাঠিয়ে দেয়। আশফি ভেতরে ঢুকে দেখলো মেয়েটা তার বিছানায় বসে আছে। এটা দেখে তার মেজাজ হট হয়ে যায়। সেই মনে মনে বলছে, রুমে এসে আমার বিছানায় গিয়ে বসেছ, সাহস কত? তারপর আশফি সামনে এগিয়ে ওই বউকে উদ্দেশ্য করেই বলে, হ্যাঁ মেয়ে, আমার বিছানায় বসছো কেন? নেমেছো ওখান থেকে? তখনই সেই বউ তার ঘুমটা মুখ থেকে তুলে আশফির দিকে তাকিয়ে বলছে, কেন? আশফি এবার তার বউকে দেখে 440 ভোল্টের শক খেলো। তুমি এই বেয়াদব মেয়ে, তুমি এখানে কি করছো? আমার রুমে ঢোকার সাহস কি করে হয় তোমার? আমি নীলা খান। আজকে আমার বাবার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে হয়েছে, তাই আমি এখানে। না হলে মানুষের রুমে ঢুকতে আমার ঠেকা পড়ছে। চুপ, এক্ষুনি বের হয়েছে আমার রুম থেকে। আমাকে রুম থেকে বের করে দিলে কিন্তু তোমারই সমস্যা। তখন শুনলে না তোমার দাদি বলল, আর শুনেছি উনি নাকি অসুস্থ। নীলার কথা শুনে আশফি মনে মনে ভাবছে, এখন যদি একে বের করে দেই তাহলে তো সবাই বুঝে যাবে। তারপর এটা শুনে দাদি যদি আরো অসুস্থ হয়ে যায়? না না, দাদির দেশের বাইরে না যাওয়া পর্যন্ত আমাকে সবার সামনে অভিনয় করতে হবে, কাউকে কিচ্ছু বুঝতে দেওয়া যাবে না। আশফি আর কিছু না বলে সোফায় গিয়ে শুয়ে পড়ল। ওটা দেখে নীলা বলছে,
এ কি, তুমি সোফায় কেন? বিছানায় এসে শুয়ে পড়ো। আশফি শোয়া থেকে উঠে বসেই রেগে বলছে, তুমি ভেবো না আমি তোমাকে বউ হিসেবে মানব। শুধু দাদির কথা ভেবে আমি তোমাকে কিচ্ছু বলছি না, আর একদম আমার কাছে আসবে না বলে দিচ্ছি। ছবি না আমাকে। মেয়েদের সাথে ঘ্যাস আমি পছন্দ করি না। ঠিক আছে, ছোবো না। এই সংসারে আমার জন্য কোনো অশান্তি হোক আমি তা চাই না, কারণ আমি এখন এই বাড়ির বউ। অন্য সবার কথাও আমাকে চিন্তা করতে হবে। তোমাকে আমার একদম সহ্য হচ্ছে না। এই আশফি চিরকুমার থাকবে। কিন্তু কেন? আর তুমি তো বিয়ে করেই ফেলেছো, তাহলে চিরকুমার রইলে কি করে? বিয়ে করেছে, কিন্তু কোনো মেয়েকে কোনোদিন ছোব না। বিয়ে হয়েছে বলে তুমি আমাকে একদম ছোঁয়ার চেষ্টা করবে না। শুধু দাদির কথা ভেবেই তোমাকে কিছু বলতে পারছি না। না হলে এই রুমে তোমার কোনো জায়গা নেই। অসহ্য বেয়াদব মেয়ে, বেহায়ের মতো আমার পেছনে এখানে চলে এসছো। ও হ্যালো, আমি এখানে আসতে চাইনি, আমাকে নিয়ে আসা হয়েছে। বাবার সাথে তোমাদের বাড়িতে যেদিন প্রথম এসেছিলাম ওই দিনই তোমার দাদি আমাকে পছন্দ করে, আর তারপর হঠাৎ করে এই বিয়ে ঠিক করে ফেললো। ছেলেদের সাথে ঘেঁষার ইচ্ছে আমারও নেই। আমি এখন ঘুমাবো, আর সেই সুযোগে একদম আমাকে ছোঁয়ার চেষ্টা করবে না। বলেই আশফি চোখ বন্ধ করে সোফাতেই ঘুমিয়ে গেল। সকাল হয়ে গেছে, আশফি এখনো ঘুমাচ্ছে। নীলা চা হাতে রুমে এসে আশফিকে ডাক দিতে যাবে, তখনই আশফির ঘুম ভাঙল। আর বিছানা মনে করে হা পা টান না দিতেই গেলেই সোফা থেকে পুরো দেহটা নিয়ে নিচে ফ্লোরে পড়ে যায়। নীলার সাথে সাথে দৌড়ে গিয়ে আশফিকে ধরে তুলতে গেলেই আশফি বলছে, এমে আমাকে হাত দিবে না। কেন হাত দিলে? আচ্ছা আচ্ছা। কি হয়েছে? কেন হাত দেওয়া যাবে না? কি সমস্যা হাত দিলে? উফ, কতবার বলবো মেয়ে মানুষ আমার সহ্য হয় না। আর তোমার মতো বেয়াদব মেয়েকে তো নয়। তুমি আজই তোমার বাড়ি চলে যাবে। আমার আর আমার পরিবারের ভালো চাইলে তুমি আর এখানে থাকবে না। তুমি থাকলে এখানে অশান্তি হবে, আর তা দেখে আমার দাদি অসুস্থ হয়ে যাবে। এত বড় অপমান! ঠিক আছে, দেখাচ্ছি মজা। নীলা খানের সাথে পাট নেওয়া বার করছি। রাগে নীলা কান্না করতে করতে রুমের বাইরে বের হয়ে সবার সামনে গেল। আশফির বাড়ির লোকেরা জানতে চাইছে নীলা কেন কান্না করছে, কিন্তু নীলা কিছুই বলছে না, শুধু কান্না করেই যাচ্ছে। আশফি খুব ভয় পেয়ে গেল। আশফিও রুম থেকে বের হয়ে ওখানে দাঁড়ায়। নিশ্চয়ই আশফি ওকে কি বলেছে, নাহলে ও এইভাবে কাঁদবে কেন? আশফির সাথে সাথে তার অভিনয় শুরু করে দেয়। নীলা প্লিজ, এভাবে কাঁদে না। সামনে পরীক্ষা, তুমি পড়বে, সময় মতোই পড়বে, কোনো অসুবিধা নেই। আমি হেল্প করবো তোমাকে। আশফি, বোমা কান্না করছে কেন? ইয়ে মানে মা, আসলে সামনে আমাদের পরীক্ষা তো, সেজন্য নীলা ভাবছে এখানে থাকলে ওর পড়াশোনা হবে না, তাই ও ওর বাড়ি যেতে চাইছে, সেজন্যই কান্না করছে। কে নীলা বলো? নীলা মনে মনে ভাবছে, এত বড় অপমানের পর আমি এই বাড়িতে আর কিছুতেই থাকবো না। এইটাই সুযোগ এই বাড়ি থেকে চলে যাওয়ার। জি শাশুড়ি আম্মা, আমি বাড়ি যেতে চাই। সামনে কলেজের ফাইনাল পরীক্ষা, তারপর তো আবার ভার্সিটিতে এডমিট হতে হবে, তাই আমার ফিরে যাওয়াই বেটার হবে। নীলা মনে মনে ভাবছে, থাক, ওর দাদির কথা ভেবে আজ দয়া করলাম, না হলে উচিত শিক্ষা দিতাম ওকে। আমাকে অপমান। এরপর নীলা তার বাড়ি চলে যায়। কলেজের এক্সামও শেষ হয়। নীলা আর আশফি দুজনেই এক ইউনিভার্সিটিতে অ্যাডমিট হয়। সাথে ওদের কলেজের পরিচিত কিছু বন্ধুরাও আছে। এর মধ্যে আশফির মা নীলাকে আবারও তাদের বাড়ি নিয়ে আসতে চাইছেন। আমি ওই বাড়িতে আর যাব না। ওই ছেলে আমাকে অনেক অপমান করেছে। মামনি, এসব মনে রাখতে নেই। আমি যাব না, ব্যাস, আর কোনো কথা নেই। নীলার আগে অভিমানে আশফির সাথে আর কোনো কথা বলে না। আর আশফি তো নিজে থেকে কখনোই আগে কথা বলতো না। 2 মাস পর নীলা তার বন্ধুদের সাথে ক্যাম্পাসের মাঠে বসে আড্ডা দিচ্ছে। নীলার বান্ধবী অবন্তী বলছে, তোকে তো কত হ্যান্ডসাম হ্যান্ডসাম ছেলে এসে প্রপোজ করেছে, তুই কেন কাউকে অ্যাকসেপ্ট করিস না? আমরা তো জানি তোর কোনো বয়ফ্রেন্ড নেই, কলেজেও ছিল না, তাহলে এখন কাউকে বানিয়ে ফেল আর ক্যাম্পাস লাইফ এনজয় কর। নীলা মনে মনে ভাবছে, আমার তো আশফির সাথে বিয়ে হয়ে গেছে। আশফি তো কাউকে বলতে নিষেধ করেছিল, তাই কাউকে আর বলা হয়নি। থাক, এখনো বলার কোনো দরকার নেই। আমি সিঙ্গেল, এটাই জানবে সবাই। আর এমনিতেই আশফির সাথে আমার কোনো সম্পর্কও নেই, শুধু বিয়েটাই হয়েছে। তখনই আশফিকে ক্যাম্পাসে আসতে দেখা যায়। ওই দেখ, হ্যান্ডসাম বয় আশফি আসছে। তোরা কি চিনিস? হ্যাঁ, আমরা একই কলেজেই ছিলাম। ছেলেটা তো সত্যিই অনেক হ্যান্ডসাম। ওর দিকে নজর দিয়ে কোনো লাভ নেই, ও কোনো মেয়েকে পাত্তাই দেয় না। ধুর, ছাড় তো ওসব হাগের কাহিনী।
দেখবি এই লাবণ্য এর রূপ এবার দেওয়ানা হয়ে গেছে। লাবণ্য উঠে গিয়ে আসফির সামনে পথ আটকে দাঁড়ালো। হাই, আমি লাবণ্য, আমার বন্ধু হবে? চলো ওইদিকে বসে আলাপ করা যাক। সাথে সাথে আসফি মুখ গোমড়া করে কিছু না বলে ওখান থেকে চলে যায়। পেছন থেকে নীলা সহ বাকিরা হাসতে হাসতে ফেটে পড়ে। তোরা এভাবে হাসবি না, ওই ছেলেকে আমি দেখিয়ে নিব, আমার রূপে পাগল করে ছাড়বো ওকে। এটা শুনে সবাই একসাথে হেসে উঠল। সবার সাথে সাথেই আবারও হাসলো। এবার এই কথা শুনে নীলার কেমন যেন লাগছে। যদিও বিয়ের রাতে আসফির করা অপমানের পর আসফির প্রতি তার আর কোনো ফিলিংস কাজ করেনি, কিন্তু তার আগে আসফিকে ও পছন্দ করতো, আর সেই জন্যই ওই দিন বাবার কথায় বিয়েতেও রাজি হয়েছিল। নীলা উঠে আসফির পিছু পিছু যায়। আসফি লাইব্রেরিতে গিয়ে বসেছে, নীলা ওর সামনে গিয়ে বসলো। আসফিকে আজ সত্যি অনেক সুদর্শন দেখাচ্ছে। ও মনোযোগ দিয়ে বইয়ের দিকে তাকিয়ে বই পড়ছে। নীলা কিছুক্ষণ আসফির দিকে তাকিয়ে থেকে ফিদা হয়ে গেল। কেমন আছো? এই কয়েক মাসে একবারও আমার সাথে কথা বলতে এলে না। আমি অভিমান করেছি, সেটাও বুঝলে না। এমন কেন তুমি? আসফি বইয়ের পাতা থেকে চোখ তুলে তাকিয়ে নীলাকে দেখেই রেগে গেল। এই মেয়ে, তুমি এখানে? বেয়াদব মেয়ে, এসব কি বলো তুমি? তখনই পাশে বসে থাকা আসফির বন্ধু আরিয়ান বলে উঠল, কিরে আসফি, তোর প্রেমে তো একদম হাবুডুবি দেখছি। তুই এখন ক্যাম্পাসের জাতীয় ক্রাশ, আর কত মেয়ে তোর জন্য পাগল হবে আসফি। হয়ে কোনো লাভ নেই, এই আসফি সবার ধরা ছোঁয়ার বাইরে। নীলা খুব অপমান বোধ করে রেগে ওখান থেকে উঠে এলো। এত ভাব? এই নীলা খানকে ডিরেক্ট রিসেট। এই প্রতিশোধ আমি পরে নিব। লাইব্রেরি থেকে বের হতেই অন্যমনস্ক থাকার কারণে নীলা একটা ছেলের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। ছেলেটা নীলার হাত ধরে নীলাকে ওপরে টেনে তোলে। আয় ছেলে, আমার হাত ধরার সাহস কি করে হয় তোমার? ছেলেটা থতমত খেয়ে বলছে, সরি, আপনি পড়ে গিয়েছিলেন তাই। ছেলেটা হা করে নীলার দিকে তাকিয়ে আছে আর মনে মনে বলছে, এর মতো সুন্দরী এই ক্যাম্পাসে আর দেখিনি, অপসরীকেও হার মানাবে। নীলার কথাই ছেলেটার ভাবনায় ছেদ ঘটল। ছেলেটা নীলার সাথে কথা বলতে আগ্রহ প্রকাশ করছে। আমি ড্যানি, এই শহরেই থাকে। তোমার পরিচয়? নীলা খান, আসছি, আমার একটু তাড়া আছে। নীলা চলে গেল, কিন্তু ডেনি নীলার চলে যাওয়ার দিকে এখনো তাকিয়ে আছে। তখনই ডেনির বন্ধুরা পাশে এসে বলছে, কি ব্যাপার, ওই নীলাখানে প্রেমে পড়ে গেছিস নাকি? সুযোগ আছে, চান্স নিতে পারিস। আমার জানা মতে এখনো কেউ নেই। ও আর কারো হবেও না, নীলা আমার, শুধু আমার। আগে ওর সাথে ফ্রেন্ডশিপটা করে ভাব জমাতে হবে। ওই দিন বিকালে আশফিদের বাড়িতে আশফির দাদি নীলাকে এই বাড়িতে নিয়ে আসার জন্য খুব জোরাজোরি করছেন। আমি আর কিচ্ছু জানি না। এবার আমার নাত বউকে এই বাড়িতে আমি দেখতে চাই। কতদিন তো হয়ে গেল আমি তাকে দেখি না। আজই তাকে নিয়ে আসবে। বড় নাত বউয়ের তো এখনো কোনো ছেলেপুলে হলো না, তাই এখন আশফির বউয়ের দিকেই তাকিয়ে আছি। মরার আগে আশফির ছেলেপুলেকে কিছু দিয়ে যেতে চাই। এতদিন ধরে সবই তো তার জন্যই আগলে রেখেছি। আমার সে ছোট্ট উত্তরাধিকারীর ছোট্ট হাতে সব কিছু দিয়েই বিদায় নিতে চাই। এই কথা শুনে আশফির ভাবি কান্না করতে করতে তার রুমের দিকে চলে গেল। রুমের দরজা আটকে দিয়ে কাঁদতে থাকে সে। মা, বড় বৌমার সামনে এই কথা না বললে হতো না? মেয়েটা এখন কি করবে? আল্লাহ যে কেন এমন করলো কে জানে। আর আপনি কোনো চিন্তা করবেন না, আমি আজই আশফিকে আমার ছোট বৌমাকে নিয়ে আসার জন্য পাঠাবো। মা আর দাদির জোরাজোরিতে শেষ পর্যন্ত আসফি নীলাকে আনতে নীলাদের বাসায় যায়। সেখানে অনেক অভিনয় করে নীলার মাকে বুঝিয়ে নীলাকে নিয়ে বাসা থেকে বের হয়ে আসফি তার বাইকে উঠতে উঠতেই বলছে, তুমি একটা অটো নিয়ে চলে আসো, আমি তোমার পেছনে আসছি। মানে নিতে আসলে তুমি, আর এখন আমাকে একাই অটোতে তুলে দিচ্ছ? এত বড় অপমান! যাব না আমি তোমার বাসায়। জাস্ট গেট আউট ফ্রম হিয়ার। এত কাহিনী না করে চলে আসো তো। আমার শ্রদ্ধেয় দাদিজানকে তোমার মুখ দেখে উদ্ধার করো আমাকে। জাস্ট শ্যাট আপ। তুমি যে আমাকে অপমান করার মাধ্যমে নিয়ে যেতে চাইছো তা কি আমি বুঝি না? আমি যাব না। আর তোমার দাদিজান আমাকে ফোন করেছিল, আমি এক্ষুনি ওনাকে আমার না যাওয়ার কারণটা বলে দিচ্ছি। তুমি কি ভেবেছো তুমি আমার সাথে এরকম করবে আর আমি কাউকে কিচ্ছু জানাবো না? আমি নীলা খান, ওকে? আমি তোমার মা, দাদিজান সহ সবাইকে তোমার এই কাহিনীর কথা বলে দিব।
আশফির সাথে সাথে চেঁচিয়ে উঠল। এই না না, একদম কাউকে কিছু বলবে না তুমি। তারপর অনিচ্ছা থাকা সত্ত্বেও বলছে, আচ্ছা এসো, আমার বাইকের পেছনে বসে যাবে। তারপর নীলা আশফির বাইকের পেছনে উঠে বসলো। মেইন রোডে কিছু দূর যাওয়ার পর আশফি অনেক স্পিডে বাইক চালাচ্ছে। সে এই জার্নিটা তাড়াতাড়ি শেষ করতে চাইছে, কিন্তু যে ভয়টাই পাচ্ছিল সেটাই হলো। সামনে অনেক জ্যাম থাকায় হঠাৎ করেই বাইকটা ব্রেক করতে হলো, আর নীলা পেছন থেকে আশফির গায়ের ওপর এসে আশফির কোমর ধরে ফেললো। সাথে সাথে আশফি রাস্তার মধ্যে বলে ওঠে, এই 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 মেয়ে, আমাকে ধরলে কেন? কেন ধরলে আমাকে? আচ্ছা, আমাকে কেন টাচ করলে তুমি? অসভ্য বেয়াদব মেয়ে। আরে কি আশ্চর্য, আমি তো পড়েই যাচ্ছিলাম। আমার হাত পা ভাঙলে কিন্তু তোমার দোষ, আমি সবাইকে বলে দেব। তুমি আমাকে ধরে আসতে দাওনি। আশফি আর কিছু বলতে পারছে না। সে শুধু এই জার্নিটা তাড়াতাড়ি শেষ করতে চাইছে, আর মনে মনে বলছে, গেল আমার সবই গেল। আমার এতদিনের সাধনা সব মাঝে হয়ে গেল। একটা মেয়ে আমাকে টাচ করলো, আমি সিদ্ধ পুরুষ আর হতে পারলাম না। পাপ মোচন করার কোনো ব্যবস্থা আছে কিনা গুরুজোর থেকে জেনে নিতে হবে। তখনই রাস্তার জ্যামটা ছেড়ে যায়, আর পাশেই সেই সময় মার্কেট থেকে আরিয়ান আর বিজয় বের হলো। ওরা নীলাকে আশফির কোমর ধরা অবস্থায় আশফির সাথে বাইকে দেখে সাথে সাথে আশফিকে ডাক দেয়। আশফি ওদের দিকে একবার তাকিয়ে না দেখার ভান করে তাড়াতাড়ি বাইক নিয়ে চলে আসে। কি হলো, কি ব্যাপার বলতো? আসবি নীলার সাথে মানে কি? আমিও তো কিছু বুঝলাম না, ব্যাটা আবার না দেখার ভান করে চলে গেল। আমাদের সামনে তো দেখে কোনো মেয়ের দিকে তাকায় না, কোনো মেয়েকে নাকি টাচ করে না, আর তলে তলে এসব। দাঁড়া, ধরবো ওকে, চিটিংবাজি বার করছি ওর। আশফি নীলাকে নিয়ে বাসায় চলে এসেছে, আর মনে মনে বলছে, উফ, বাঁচলাম। এই বদ মেয়েটার জন্য আমার কি বিপদটা না হচ্ছিল এতক্ষণ। নীলা বাসার ভেতরে ঢোকার সাথে সাথে সবাই নীলাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ওটা দেখে আশফি রাগে মনে মনে বলছে, এখন থাকো তোমাদের আদর বৌমাকে নিয়ে। এক একজনের ঢং দেখে আর বাঁচি না। আর ওনাকে দেখো, ন্যাকামি করে জায়গা পায় না। পশ্চাৎ মেয়ে কোথাকার। আচ্ছা, তখন আমার কোমর ধরেছিল। এই সন্ধ্যে আমাকে আবার শাওয়ার নিতে হবে। আশফি তাড়াতাড়ি তার রুমে চলে গেল। রাতের বেলা খাওয়া দাওয়ার পর গল্পগুজব শেষে নীলা ঘুমানোর জন্য আশফির দাদির রুমে গেল। এ কি নাথ বউ, তুমি এখানে কেন? আশফির সাথে কি ঝগড়া হয়েছে? না দাদিজান, এমনিতেই তোমার সাথে গল্প করব তাই। ঠিক আছে, আশফিকে ডেকে আনছি। দুজনের মান অভিমান ভাঙতে হবে তো। কিছুক্ষণ পর আশফি ওই রুমে এসে অভিনয় শুরু করে দেয়। আরে না না দাদিজান, কি যে বলো, আমি ওর উপর রাগ করবো? আমি তো ওকে ছাড়াই থাকতে পারি না। এতদিন খুব মিস করেছে, সেই জন্য একটু অভিমান ছিল আমার। এতদিন আমাকে একা রেখে দূরে সরে ছিল বলেই একটা হাসির চিহ্ন রাখে মুখে। ও তাহলে ঠিক আছে, তো যা, আজ তো এসেছে, ঘরে নিয়ে যা নাথ বউকে। আশফি মনে মনে বলছে, হ্যাঁ এটা কি হলো? একে এখন আমার ঘরে নিয়ে যেতে হবে। তখনই আশফির মা আর চাচি ওই রুমে ঢোকে। অনেক গল্প হয়েছে, এখন যাও বাচ্চারা, তোমরা এবার তোমাদের ঘরে যাও। আশফি, নিয়ে যা নাথ বউকে। আশফি বাধ্য হয়ে নীলাকে নিয়ে তার রুমে এলো। বাহ, ভালোই তো গাছপালা দিয়ে তোমার রুমটা সাজিয়েছো। মনে হচ্ছে প্রকৃতির ছোঁয়া পড়েছে। আই লাইক ইট। এনিওয়ে, আমি ঘুমাবো, সকালে ক্লাস আছে, সো ডোন্ট ডিস্টার্ব। নীলা আশফির বিছানায় গিয়ে শুয়ে পড়ল, আর আশফি সোফায়। ধ্যাৎ, এই মেয়ে যতদিন থাকবে ততদিন আমাকে সোফায় শুতে রাত কাটাতে হবে। তখনই আশফির ফোনের রিংটন বাজা শুরু করে। আশফি ফোনটা রিসিভ করলো। কিরে শালা, আজকাল মাইয়া নিয়ে ঘুরোস, আর আমাদের সামনে মহাপুরুষের পাট্টাস। কি আমল তেমন বলছিস? কই না তো। এই শালা, বেশি পাট নিবি না। আজকে সন্ধ্যায় আমরা তোকে নীলার সাথে বাইকে দেখেছি। রাতের বেলা কি যাতা বলছিস? ওটা কাকে না কাকে দেখেছিস? বেহাগিরি কম কর, বুঝলি? এই আশফি চৌধুরী কোনো মেয়েকে পাত্তা দেয় না, এটা তোরা ভালো করেই জানিস। হঠাৎ নীলা চেঁচিয়ে বলল, এই আস্তে কথা বলো, আমার ঘুমের প্রবলেম হচ্ছে। আরিয়ান ফোনে নীলার কণ্ঠ শোনার সাথে সাথে বলছে, কিরে, নীলার গলার আওয়াজ শুনতে পেলাম মনে হলো। মাঝরাতে নীলা তোর সাথে কি করছে? হ্যাঁ, ছি ছি ছি, আসবি শেষ পর্যন্ত তুই? এই তোর মহাপুরুষ হওয়ার নতুন না? আজকাল মেয়েদের সাথে তুই রাত। আশফি আর কিছু না শুনেই তাড়াহুড়ো করে কলটা কেটে দিল, আর রাগ চোখে নীলার দিকে তাকিয়ে বলছে, এই মেয়ে, তোমাকে কে বলেছিল কথা বলতে?
দেখছিল না আমি ফোনে কথা বলছিলাম? অসভ্য বেয়াদব মেয়ে। হোয়াট? ডোন্ট ক্রস ইউর লিমিট। অসভ্য কে? হ্যাঁ, কে অসভ্য? অসভ্য হলে সেটা তো তুই। বউ ঘুমাচ্ছে আর তুই তখন উঁচু গলায় জোরে আওয়াজ করে করে কথা বলতে থাকছিস। তোর রুমে ঘুমাতে এসেছি বলে এভাবে অপমান? নীলা বিছানা থেকে উঠে আশফির শার্টের কলার টেনে ধরল। এই ছাড়ো ছাড়ো, ছুঁয়ো না আমায়, দয়া করে আর পা বাড়িও না আমার। বার করছি ছোঁয়া। নীলা সোফার কুশন নিয়ে ওটা দিয়ে আশফিকে মারতে থাকে। তুই বিছানায় গিয়ে শুবি কিনা বল? নীলা খানকে বাসায় এনে এত বড় অপমান। তুই সোফায় এসে শুয়েছিস কেন? কোন সাহসে? এই নীলাকে পাওয়ার জন্য কত কত ছেলে হা করে রয়েছে, আর তুই আমাকে এত বড় অপমান করিস? নীলা প্লিজ, আস্তে, কি শুনতে পাবে। শুনবে শুনবে। তুই নীলা খানকে রুমে এনে এভাবে অপমান করবি আর আমি তা চেয়ে চেয়ে সেটা দেখব। আমি নীলা খান, বুঝলি? তোকে বাদর নাচ নাচাবো আমি। এই নীলা খান কিসে কম শুনি? হ্যাঁ। তখনই আশফির বাবা দরজায় নক করে বলছে, কি হয়েছে রাশফি, এত চেঁচামেচি কেন? নতুন বৌমা কোনো অভিযোগ করলে তোকে কিন্তু আমি ছেড়ে দেবো না হতচ্ছাড়া। আমার বন্ধুর মেয়ে যেন কোনো অযত্ন না হয়। ও কিছু না বাবা, পড়াশোনার বিষয় নিয়ে একটু আলাপ করছিলাম। তুমি যাও, গিয়ে শুয়ে পড়ো। আশফির বাবা চলে গেলে নীলা রাগ করে রুম থেকে বের হয়ে ছাদে চলে গেল। নীলা একা একা ছাদে দাঁড়িয়ে আছে। তখন আশফির ভাবি এসে বলছে, তুমি এখানে? ভালো লাগছিল না তাই। আচ্ছা, দাদি তোমাকে কিছু বলেননি? কোন ব্যাপারে? বেবির বিষয়ে। মানে? তোমাদের বেবি। হোয়াট? বেবি? না তো, কিছু বলেনি। কেন? ও আচ্ছা, ঠিক আছে, আমি আসি। আশফির ভাবি চলে যাচ্ছিল। নীলা পেছন থেকে তাকে ডেকে দেয়। ভাবি, এনিথিং রং? আপনাকে অনেক বিমর্ষ দেখাচ্ছে। কই না তো, কিচ্ছু না। আশফির ভাবির কান্না বেরিয়ে আসতেই তিনি মুখে হাত দিয়ে ওখান থেকে দৌড়ে চলে গেলেন। এই যা, কিছুই তো বুঝলাম না। কিন্তু ভাবির এমন করার পিছনে কিছু একটা রহস্য তো আছেই। সে যাক গিয়ে, এখন আশফিকে কিভাবে জব্দ করব এটা নিয়ে ভাবতে হবে। ইয়াস, আইডিয়া। নীলা রুমে এসে কোনো কথা না বলে চুপি চুপি আশফির বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আশফি এতক্ষণে সোফাতে শুয়েই ঘুমিয়ে গেছে। পরদিন সকালে আশফি তার ক্যাম্পাসে যাওয়ার জন্য বাসা থেকে বের হতে গেলেই ওর মা ওকে বলছে, বৌমাকেও সাথে নিয়ে যা, এক জায়গাতেই যখন তখন, আর ওকে একা রেখে যাবি কেন? আশফি নীলাকে নিয়ে ক্যাম্পাসের উদ্দেশ্যে বের হয়। শোনো, ক্যাম্পাসের ভিতরে গিয়ে তুমি তোমার মতো আর আমি আমার মতো, আমার সাথে কোনো কথাই বলবে না তুমি। নীলা একটা শয়তানি হাসি দিয়ে বলল, ওকে। ক্যাম্পাসের ভেতরে গিয়ে নীলার সাথে ডেনির দেখা হলো। নীলা আজকে খুব এক্সাইটেড থাকার কারণে ডেনি সহ সবার সাথেই হেসে হেসে কথা বলছে। ওদিকে আশফি ক্লাসরুমের ভেতর যেতেই সবাই হাসাহাসি শুরু করে দিল। আশফি এতক্ষণে ওদের প্রতিক্রিয়া দেখে বুঝতে পেরেছে সবাই ওকে নিয়েই হাসছে, কিন্তু আশফি হাসার কোনো কারণ খুঁজে পাচ্ছে না। তখনই আরিয়ান এসে আশফির পিঠ থেকে একটা কাগজ টেনে নিয়ে আশফির হাতে দিল। সেখানে বড় করে লেখা, ছুঁয়ো না আমায়, আমি সিদ্ধ পুরুষ। আশফি রাগে তার চোখ মুখ লাল করে ক্লাসরুম থেকে বেরিয়ে নীলার ওখানে গেল। গিয়ে সবার সামনেই চেঁচিয়ে বলছে, এটা কি? হোয়াট ইজ দিস? নীলা অবাক হওয়ার ভঙ্গিতে বলছে, হু আর ইউ? হোয়াট ননসেন্স! তুমি তোমার মতো, আমি আমার মতো। তারপর একটা চোখ টিপ মেরে ডেনিদের সাথে ক্লাসরুমের দিকে চলে গেল। আশফির রাগ চোখে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। তখনই লাবণ্য এসে আশফির হাত ধরে গা ঘেঁষে দাঁড়িয়ে বলছে, ক্লাসে চলো, জানো ক্লাস শুরু হয়ে যাবে তো। এই মেয়ে, দূরে সরে দাঁড়াও। ছেলে দেখলে শুধু ঘেঁষের ইচ্ছে হয়, তাই না? অসভ্য বেহায়া মেয়ে, একদম আমাকে টাচ করবে না। আশফির এই রকম ব্যবহার দেখে লাবণ্যর চোখ কপালে উঠে গেল। ক্লাস টাইমে সবাই যার যার ক্লাসে চলে গেছে। নীলা আর আশফি একই ক্লাসে। ওদের ক্লাস 2 তলায় আর ডেনির ক্লাস 3 তলায়, কারণ ডেনি অন্য ডিপার্টমেন্টে। ক্লাসে গিয়ে ডেনির একদমই মন বসছে না, শুধু নীলার কথাগুলো ভাবছে আর নীলাকে দেখতে চাইছে। এদিক ওদিক তাকিয়ে ছটফট করছে। এটা দেখে পাশের একজন বন্ধু বলে উঠল, কি রে, বিউটি কুইনের কথা ভাবছিস তো? এই ক্লাসটা শেষ হতে দে, তারপর তো দেখবি। ডেনি একটা হাসি দিয়ে স্যারের দিকে তাকিয়ে ক্লাসে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো। ওদিকে আশফি খুবই মনোযোগ দিয়ে ক্লাস করছে আর লাবণ্য হাঁ করে আশফির দিকে তাকিয়ে আশফিকে দেখছে। উফ, কি হ্যান্ডসাম আর কি ব্রিলিয়েন্ট, আই লাভ ইউ বেবি।
আশফি খেয়ালই করেনি কেউ ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। লাবণ্য ছাড়াও আরও কয়েকটা মেয়ে আশফির দিকে তাকিয়ে আছে। নীলা হঠাৎ করে পেছন থেকে একটা কাগজের টুকরা আশফির ওখানে ছুঁড়ে মারল। কাগজটা আশফির কাঁধে ভারী খেয়ে ওর টেবিলের ওপর পড়ল। আশফি কাগজটা হাতে নিয়ে খুলে দেখছে, দেখার সাথে সাথে রাগে চোখ মুখ শক্ত করে ফেলল। এই ছেলে, হাতে ওটা কি? কিসের কাগজ? দেখি। ক্লাসে মনোযোগ না দিয়ে ওটা কি পড়া হচ্ছে? সরি স্যার, এটা আমার নয়, পেছন থেকে কেউ একজন ছড়ে দিয়েছে। স্যার আশফির হাত থেকে কাগজটা নিয়ে পড়তে শুরু করলো। ছুঁয়ো না আমায়, আমি সিদ্ধ পুরুষ। এসব কে লিখেছে আর কাকে লেখা হয়েছে? ক্লাসের সবাই চুপ, কারো মুখে কোনো কথা নেই। তারপর যথাসময়ে ক্লাস শেষ হলে নীলা ক্লাসরুম থেকে বের হয়ে বন্ধুদের সাথে হাসতে হাসতে শুয়ে পড়ার মতো অবস্থা। ওদিকে ডেনির ক্লাস এখনো শেষ হয়নি, কিন্তু ডেনি আর ক্লাসে থাকতে না পেরে ক্লাসরুম থেকে বের হয়ে আসলো। বের হয়েই দৌড়াতে দৌড়াতে ক্যাম্পাসের মাঠের দিকে এসে নীলাকে খুঁজতে শুরু করে। আর হঠাৎ দেখলো মাঠের পাশে রাস্তাটা, ওখানে গাছের নিচে দাঁড়িয়ে নীলা একটা ছেলের সাথে কথা বলছে। আমার ইচ্ছে হয়েছে, আমি করেছি, আরও করব, 100 বার করব, 1000 বার করব। কি করবে? হ্যাঁ, কি করবে? নীলা খানকে অপমান করার পরিণাম কি হতে পারে তা তুমি এখনো জানো না আশফি? ও রিয়েলি? কিন্তু আমি তোমার কি ক্ষতি করেছে? কেন আমার পেছনে লাগছো? আর আমার সিদ্ধ পুরুষ, এই কথা তুমি কোথায় পেলে? এটা তো তোমার রুমেই পেয়েছি। তোমার একটা ডায়েরির পাতায় এটা লেখা ছিল মহাপুরুষ, আরও অনেক কিছু লেখা ছিল ওখানে। এই কথা বলে নীলা হাসতে হাসতে ফেটে পড়ে। একটা ছেলের সাথে নীলাকে এভাবে হাসতে দেখায় রাগে ডেনির গা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আশফি রেগে রেগে নীলাকে বলছে, এই মেয়ে, তোমার সাহস কি করে হয় আমার টেবিলে বইপত্র আর ডায়েরিতে হাত দেওয়ার? আমার রুমে থাকতে দিয়েছি বলে আমার জিনিসে হাত দেওয়ার পারমিশন তোমাকে কে দিয়েছে? হোয়াট? তুই নীলা খানকে রুমে থাকা নিয়ে খোটা দিস? এত বড় সাহস! নীলা আশফির শর্টের কলা টেনে ধরতে যাবে, তখনই ডেনি এক দৌড়ে ওখানে চলে আসলো। ডেনি হাঁফাতে হাঁফাতেই বলছে, নীলা ডিয়ার, তুমি এখানে? আমি ভাবলাম তুমি চলেই গেছো। যাক, পেয়েছি। চলো, তোমার সাথে একটু কথা আছে। নীলা প্রচণ্ড রেগে আছে। সরি ডেনি, আমি এখন বাসায় যাব, আমার ভালো লাগছে না। কেন ডিয়ার, তোমার কি শরীর খারাপ? নীলা কোনো কথার উত্তর না দিয়ে রেগে ওখান থেকে চলে গেল। কি ব্যাপার, নীলা এমন করলো কেন? আর তারপর আশফির দিকে তাকিয়ে ভাবছে, এই ছেলের সাথে কি নীলার কোনো সম্পর্ক আছে? আশফিও ডেনির দিকে রাগী চোখে একবার তাকিয়ে ওখান থেকে চলে আসে। আশফি বন্ধুদের ওখানে আসতেই আরিয়ান বলে উঠল, কিরে, নীলা খানের সাথে তাহলে চুটিয়ে প্রেম করছিস? কাল মিথ্যা বলেছিস, কিন্তু এখন আমরা এতগুলো চোখ তার ভুল দেখলাম না, তাই না? আমরা সবাই এতক্ষণ ধরে নীলার সাথে তোর কাণ্ড দেখছিলাম। আরে তোরা যা ভাবছিস আসলে তা নয়। নকল না আসল সেটা আমরা সবাই বুঝে ফেলেছি। তুই সবার সামনে মহাপুরুষ হওয়ার পার্ট নিস, এতে সব মেয়েই তোর প্রেমে ইমপ্রেস হয়ে যায়। আর তুই সেই সুযোগ নিয়ে তলে তলে প্রেম করে বেড়াস, সেটা কেউ জানে না। লুকিয়ে আরও মেয়েদের সাথে যেন প্রেম না করিস, সেজন্য নীলা আজকে তোর পিছনে কাগজ লাগিয়ে দিয়েছিল। আরে না, ও সেজন্য দেয়নি। কি জন্য দিছে তা আমরা বুঝেছি, তোকে যেন অন্য কোনো মেয়ে আর ছোঁয়ার চেষ্টা না করে সেজন্য। আর কাল রাতে তো নীলা তোর সাথেই ছিল। কোনো মেয়ে কি চাইবে তার বয়ফ্রেন্ডকে অন্য কোনো মেয়ে ছুঁয়ে দেখুক? ছি ছি, এসব কি বলছিস? তোর ভুল বলছিস আমাকে। সত্যিটা এটা নয়। তাহলে সত্যিটা কি? আমরা সবাই জানতে চাই। তুই ধরা পড়ে গেছিস, আর লুকিয়ে লাভ নেই। সত্যিটা হলো নীলার সাথে আমার বিয়ে হয়ে গেছে। নীলা এখন আমাদের বাসায় থাকছে, আর কাল আমি নীলাকে আনতে ওদের বাসায় গেছিলাম। তোরা সেটাই দেখেছিস। এই কথা শুনেই সবাই 440 ভোল্টের শক খেলো। আমার কাহানিটা কি শুনলো? ওরে কেউ আমারে ধর। আর আশফি মহাপুরুষ, চিরকুমার, তুই মহাপুরুষ হওয়ার সাধনা করেছিস, আর সবার আগে তুইও বিয়ে সাথে সেরে নিলি, তাও আবার নীলার মতো সুন্দরী বউ এখন তোর বাসায় থাকছে। এটা কি ভাই, এ কেমন সাধনা তোর? মানুষের সাথে চিটিংগিরি করলি। তারপর আশফি ওদের ঘটনার প্রথম থেকে শেষ সব কিছু খুলে বলে। ও মাই গড, তুই এইসব ঘটনা আমাদের কাছে এতদিন লুকিয়ে রেখেছিলি? তাহলে আসবি, বিয়ে তো করে নিয়েছিস, এখন তো তাহলে তোর মহাপুরুষ হওয়ার সাধনাটা ক্যান্সেল। যাক, ভালোই হয়েছে, সুন্দরী বউ নিয়ে সংসার কর। কিছুতেই না, আমার সাধনা ছিল আর হবে। বিয়ে করেছি তো কি হয়েছে? মানে কি? নীলার সাথে থাকছিস, আবার এসব ফাউল কথা বলিস? বিলিভ কর, নীলার সাথে আমার কিছু হয়নি, জাস্ট কিছু না।
আমাকে ছুতে পর্যন্ত দিই না আমি। আরে এর কথা কেউ বিলিভ করিস না, এটাও আমাদের কাছে লুকাচ্ছে। তুই নীলাকে ভালোবাসিস সেটা বললেই হয়, ভালোবাসা তো দোষের কিছু না। এতে এত লুকোচুরির কি আছে? তোদের বিয়ে হয়েছে, এখন তো ক্যাম্পাসে চুটিয়ে প্রেম করতে পারবি, নো রিস্ক নো টেনশন। তা না করে এইসব কি ফাউল কথা বলিস আসবি? তোর কিচ্ছু বুঝিস না। আমি গরুজের মতো মহাপুরুষ হব, অনেক কিছু নিয়ে সাধনা আর মানুষের কল্যাণে তা ব্যয় করব। আমি আজীবন চিরকুমার থেকে এক আধ্যাত্মিক শক্তি নিয়ে গবেষণা করব। এসব সংসার আমাকে দিয়ে হবে না। আসবি তুই কি পাগল হয়ে গেছিস? কি বলছিস এসব? তুই বিয়ে করে এখন এই কথা বলছিস কেন? আরে বিয়ে করে বউ পেয়ে মাথার সব কয়টাই তার ছিঁড়ে গেছে ওর। যে আগে এমন করে পরে সেই বেশি বউ পাগলা হয়। তোরা চিন্তা করিস না, কিছুদিন পর দেখবি আশফি নীলা খানের পিছনে আঠার মতো গুড়গুড় করছে। আশফি রেগে ওখান থেকে উঠে চলে গেল। ওই আসবি এত রাগ করিস কেন? আরে শোন, আমরাও যাবো তো। সন্ধ্যার দিকে নীলা বাসায় ফিরল। এসে দেখে আশফি এখনো বাসায় আসেনি। ভালোই হয়েছে, শয়তানটাকে দেখতে হবে না। আর যাবো না ওর রুমে। সব সময় আমাকে অপমান করে। ভালোবাসা তো দূরের কথা, ভালোভাবে কথাও বলে না। মেয়েদের সাথে নাকি উনি কথাই বলে না, মহাপুরুষ হবেন যত সব। রাতে খাওয়া দাওয়া করে নীলা আশফির ভাবির রুমে উকি দিল। ভাইয়া তো বাসায় নেই, আজ রাতে ভাবির এখানেই থাকবো। ওই শয়তান আশফির রুমে যাব না। এ কি ভাবি, এভাবে কাছে কেন? নীলা রুমের ভেতরে ঢুকে ভাবির সামনে গেল। আশফির ভাবি তাড়াতাড়ি চোখ মুখ মুছে দাঁড়িয়ে যায়। কি হয়েছে আপনার? কাল রাতও আপনাকে কান্না করতে দেখলাম। দেখুন, আমি বেশি ভনিত করা পছন্দ করি না। সো সরাসরি বলে ফেলেন তো, আপনার কি সমস্যা? আমি পারলে অবশ্যই আপনাকে হেল্প করব। আশফির ভাবি চোখ মুছে শান্ত গলায় উত্তর দেয়, এই বাড়িতে আগের মতো আমার আর কদর নেই। 6 বছর হয়ে গেছে, আমাদের কোনো ছেলে মেয়ে হয়নি। সেই জন্য দাদি আর আমার শাশুড়ি আমাকে আগের মতন পছন্দ করে না। আশিকও আজকাল আমাকে আর সময় দেয় না। অফিসের কাছে বেশিরভাগ সময়ই সে বাইরে থাকে তার সুন্দরী কলিগদের সাথে। অথচ বিয়ের আগে এই জেনিফা ছাড়া কিছুই বুঝতো না। এখন আমি তার কাছে হয়তো একটা বোঝা ছাড়া আর কিছুই না। আশফির ভাবির কথাগুলো বলতে বলতে কেঁদে ফেললেন। তিনি আরও বলছেন, আমি আশিককে ভালোবাসি বলেই এখনও এই বাড়িতে পড়ে আছি। আশিক আমাকে হয়তো আর চায় না, কিন্তু সে সরাসরি এটাও বলছে না যে জেনিফা তুমি চলে যাও। শুনেছি ওর সাথে এখন ওরই অফিসের এক কলিগ আনিকা খন্দকারের সাথে রিলেশন চলছে। আপনি কি নিশ্চিত? হ্যাঁ, আমি আশিকের ফোনে ওর সাথে মেয়েটির অনেকগুলো ছবি আর ফোনের কল লিস্ট, এমনকি অনেকগুলো ফোন মেসেজও দেখেছি। আপনি ভাইয়াকে কিছু বলেননি? বলেছিলাম, এই বিষয়টা এড়িয়ে গেছেও। আমাকে বলেছে অফিসের বিভিন্ন কাজ নিয়ে তার সাথে কথা হয়। একদিন ওর অফিসে আমি নিজের চোখে দেখেছি। সেদিন আমি ওকে দুপুরের খাবার দিতেই ওর চেম্বারে যাই, কারণ সকালে বাড়ি থেকে না খেয়ে তাড়াহুড়ো করে অফিসে চলে গিয়েছিল। আপনি কি দেখেছিলেন? আমি আশিকের চেম্বারের সামনে যেতেই ভেতর থেকে আশিকের সাথে আনিকার কথার হাসাহাসি শুনতে পাই। চেম্বারে দরজার সামনে দাঁড়াতে দেখলাম আশিক ওর চেয়ারে বসে আছে, আর ওর সেই কলিগ আনিকা আমার আশিকের পেছনে দাঁড়িয়ে আশিকের কাঁধের ওপর দিয়ে ও 2 হাত সামনে বাড়িয়ে আশিকের গলা ধরে রয়েছে। আর আমার আশিকও ওই আনিকার এক হাত ধরেছিল এবং অন্য হাত দিয়ে সে ফাইলে কি যেন লিখছে। এটা দেখে আমি আর দরজায় নক না করেই ওখান থেকে চলে আসি। আশিক আর আনিকা কেউই আমাকে দেখতে পায়নি, ওরা নিজেদের কথায় ব্যস্ত ছিল। তারপর এই ঘটনার পরেও আমি আশিকের ফোনে আনিকার বার্থডে সেলিব্রেশন করার পিক দেখি। তারিখ বের করে দেখি ওই দিন আশিক বাড়িতেই ফেরেনি। আর কাঁদবেন না, এখন শুয়ে পড়ুন, না হলে তো অসুস্থ হয়ে যাবেন। আমি আশিক ভাইয়ের সাথে কথা বলবো। আশিক ভাই এখনো নিশ্চয়ই আপনাকেই ভালোবাসে। নীলা আশফির ভাবিকে শুইয়ে দিয়ে নিজেও পাশে শুয়ে পড়ল। ওদিকে অনেক রাতে আশফি বাড়ি ফিরে কাউকে দেখতে না পেয়ে চুপি চুপি নিজের রুমে ঢুকলো। ভালোই হয়েছে সবাই ঘুমিয়ে পড়েছে, আমাকে কেউ দেখতে পায়নি। এই কি, নীলা আজ রুমে নেই, ব্যাপারটা কি? ও কি আজ আমাদের বাড়িতে আসেনি, নাকি নিজের বাড়ি চলে গেছে? যাক, ভালোই হয়েছে, আমার পাপ করার রিস্ক নেই। কিন্তু ও কি সত্যি গেছে, নাকি অন্য কোনো রুমে ঘুমিয়ে পড়েছে? একবার চেক করে দেখতে হচ্ছে। আশফি সবগুলো রুম উকি দিচ্ছে। ভাবির রুমে উকি দিতেই আশফি দরজার সাথে বাড়ি খেয়ে শব্দ করে ফেলল। সাথে সাথে নীলা আর আশফির ভাবি দুজনেই জেগে যায়। আশফি পালাতে না পেরে তাড়াতাড়ি রুমের ভেতরে ঢুকে একটা কোণায় লুকালো। আশফির ভাবি রুম থেকে উঠে দরজার কাছে গিয়ে কাউকে দেখতে না পেয়ে দরজাটা লাগিয়ে আবারও শুয়ে পড়ে।
আশফি মনে মনে বলছে, ছি ছি, এখন আমি কেমনে বের হই এই ঘর থেকে? ঘর থেকে বের হতে গেলে তো আবার শব্দ হবে, কিন্তু না, বের হলে কেলেঙ্কারি হয়ে যাবে, আজ আমার সম্মানহানি হবে, আমি তা নিশ্চিত। দেখি নীলা তো এই রুমে। হে আল্লাহ, রক্ষা করো, দয়া করো আমায়। আমি কোনোদিন কোনো মেয়ের ক্ষতি করিনি, কাউকে ধোকা দিইনি। আজ আমার মান সম্মানটা বাঁচাও আল্লাহ, মাবুদ দয়া করো। আধা ঘন্টা হয়ে গেছে, এইভাবে রুমের চিপকায় কতক্ষণ লুকিয়ে থাকবো? এখন দুইজনে মনে হয় ঘুমিয়ে গেছে। রুমের লাইটটা অফ করা। যাই, এই সুযোগে রুম থেকে বেরিয়ে পড়ি। আশফি আস্তে আস্তে এক পা করে দরজার সামনে যেতেই নীলা নড়ে চড়ে উঠল। আশফি তাড়াতাড়ি আবারও রুমের কোণাটায় গিয়ে লুকালো। কি হলো? রুমের ভিতর কারো ছায়া দেখলাম মনে হলো। নীলা উঠে বসে রুমের ভেতরে কাউকে দেখতে না পেয়ে ঘুমের মধ্যে ভুল ভেবে আবারও শুয়ে পড়ল। ইস, এই বচাত মেয়েটা এখনো ঘুমায় না কেন? 1 ঘন্টা পর আশফি পা টিপে টিপে আবারও দরজার কাছে যাচ্ছে। তখনই নীলা চোখ মেলে তাকায়। রুমের ভিতর ওটাকে কাউকে দেখতে পাচ্ছি মনে হচ্ছে। চোর নাকি? চোরই হবে। আজ ধরবো ব্যাটাকে। এই চোরটাকে ধরতে পারলে সকালবেলা এই বাড়ির বউ নীলা খানকে সবাই মাথায় করে রাখবে। যাই, ব্যাটাকে পিছন থেকে অ্যাটাক করি। নীলা বিছানা থেকে উঠে চুপি চুপি গিয়ে পেছন থেকে আশফিকে জড়িয়ে ধরলো আর চিল্লিয়ে বলতে যাচ্ছে, চো। তখনই আশফি এই দিকে ফিরে নীলার মুখ চেপে ধরে। তাই নীলা আর কিছু উচ্চারণ করতে পারল না, কিন্তু নীলাও ছেড়ে দেবার পাত্রী নয়। সে আশফির পায়ে তার পা দিয়ে জোরে একটা লাথি দিল। আশফি ব্যথায় আউ করে উঠে নীলার মুখ ছেড়ে দিয়ে 2 হাত দিয়ে তার পা ধরে লাফাতে থাকে। এই সুযোগে নীলা আবারও আশফিকে ধরেই গলা ফাটিয়ে চিল্লাচ্ছে, চোর চোর চোর, ইয়া চোর ধরে ফেলেছি। আশফির ভাবি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে রুমের লাইট অন করে আর সামনে গিয়ে তাকিয়ে দেখার সাথেই ওনার চোখ কপালে উঠে গেল। চোর কোথায়? এটা তো আশফি, তোমার বর। আশফি এই রুমের মধ্যে কিভাবে এলো? নীলার সাথে সাথে আশফিকে ছেড়ে দিয়ে তাকিয়ে দেখছে, আরে এটা তো সত্যি আশফি। আশফির সাথে নীলার চোখাচোখি হয়ে গেল। আশফি রাগী চোখে নীলার দিকে তাকিয়ে আছে। কি হলো আশফিন মা, এই মাঝরাতে এত চিৎকার চেঁচামেচি কিসের? বাড়িতে কি ডাকাত পড়েছে নাকি? বুঝতে পারছি না, চলো তো দেখে আসি। আশফি, তুমি এখানে এত রাতে কি করছো? তখনই রুমের দরজায় ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। বাড়ির সবাই জেগে গেছে। আশফির ভাবি দরজা খোলার সাথেই সবাই হুড়মুড় করে রুমের ভেতর ঢুকে পড়ে। কি হয়েছে বড় বৌমা? এই মাঝরাতে ছোট বৌমা এভাবে আওয়াজ করছে কেন? দেখুন না মা, নীলা আজকে আমার সাথে শুয়েছে। আমরা দুইজনেই ঘুমিয়ে পড়েছিলাম, আর হঠাৎ নীলা রুমের ভেতরে চোর ভেবে আশফিকে ধরে ফেলে। কিন্তু এত রাতে রুমের ভেতরে আশফি কিভাবে এলো সেটাই মাথায় আসছে না। এই কথা শুনে সবার দৃষ্টি আশফির দিকে যায়। আশফি কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ রে আশফি, তুই এই রুমে কি করছিলি? তোর বউ একদিন ভাবির সাথে শুয়েছে বলে তোর আর তর্সই ছিল না? এভাবে চোরের মতো রুমে ঢুকেছিস? হ্যাঁ আশফি, বউকে যখন এতই দেখতে ইচ্ছে করছিল তখন তুমি দরজা নক করে আমাকে ডাকলেই পারতে, আমি নীলাকে ডেকে দিতাম। ছোট নাত বউয়ের রূপে পাগল হয়ে আমার নাতিটা আর একা থাকতেই পারছে না, তাই চুপি চুপি এসেছিল। ওটা কি আর লজ্জায় তোমাকে বলবে বড় নাত বউ? কিন্তু বেচারা এভাবে সবার সামনে ধরা পড়ে যাবে বুঝতেই পারেনি। তোমরা আর ওকে কিছু বলো না তো। আর নীলা, তোমার বরকে না সামলে তুমি বা কোন আক্কেলে এখানে ঘুমিয়ে পড়েছো? দেখেছো বেচারার অবস্থা? তোমার জন্য ছটফট করে এখানে পর্যন্ত চলে এসেছে, আর তুমি ওকে এভাবে সবার সামনে ধরিয়ে দিয়ে চোর বানালে। আশফি মনে মনে বলছে, ছি ছি, ভাবি আর দাদি এসব কি বলছে? মান সম্মানে রইল না আবার। আমার কি দোষ? এভাবে চোরের মতো আসলে চোর ভাববো না? কি আমি চোর? আমার বাড়িতে আমাকে চোর বলছে? নীলা, তোমার সাহস কিন্তু দিন দিন বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ বলছি, তুমি এখানে চোরের মতো কি করছিলে? কি করতে এসেছিলে শুনি? এসছি ভালো কথা, কিন্তু আগে দেখবে না যেটা আমি এভাবে চেঁচালে কেন? কেন চুপি চুপি কি করতে তুমি? ছি, তোমাদের এসব পার্সোনাল কথা সবার সামনে বলতে নেই। তোমরা তোমাদের রুমে গিয়ে ঝগড়া করো, এখানে মুরব্বীরা আছেন। আশফির বাবা এই কথা শুনে ওখান থেকে চলে গেলেন। যা আশফি, এত কাণ্ড ঘটিয়ে বউকে তো এখন পেয়েছিস, এখন তোর বউকে তোর ঘরে নিয়ে যা, আমরা কেউ বাধা দিব না। আশফির ভাবি মনে মনে ভাবছে, এত ভালোবাসে আশফি তার বউকে, আর আশিক
ও তো আমাকে সময়ই দেয় না। সবার আড়ালে তিনি চোখ থেকে 2 ফোঁটা পানি ফেললেন। আশফি নীলাকে নিয়ে তার রুমে এসে দরজা লাগিয়ে দিল। তোমাকে কে বলেছিল সবার সামনে ওভাবে চিৎকার করতে? বেহায় মেয়ে কোথাকার। এখন সবাই কি ভাবলে বলো তো? ছি ছি, লজ্জা শরম কি নেই নাকি তোমার? নীলা হাসি হাসি মুখ করে বলছে, এই শোনো না, তুমি কেন গিয়েছিলে জান? আমাকে খুব মিস করেছিলে তাই না? নীলা খানের ভালোবাসা পেতে মন চাইলো তোমার, তাই তো? তুমিই তো লুকিয়ে লুকিয়ে থাকো। আমি তো তোমায় ভালোবাসতেই চাই আশফি। নীলা দৌড়ে গিয়ে আশফিকে জড়িয়ে ধরে। এই মেয়ে ছাড়ো ছাড়ো, মহাপুরুষদের জীবনে এসব ভালোবাসা নেই, একদম ছবে না আমাকে। আচ্ছা, একটু আগেও টাচ করেছো তুমি আমাকে, স্মরণিত হবে এক্ষুনি। আশফি, তুমি এগুলো কি বলো? সহ্যের একটা সীমা আছে বলে দিলাম। তোমার এরকম ব্যবহারে আমার শুধু রাগই না, তার সাথে অনেক কষ্ট হয়, সেটা তুমি কখনো বুঝতে পারো না। নীলা কান্না করতে করতে রুম থেকে বের হয়ে ছাদে চলে গেল। কেন এমন করে আমার সাথেও? আমি তো ওকে ভালোবাসি, সেটা ও বোঝে না। চাইয়ের মহাপুরুষ হবে ভালো লাগে না আমার। তোর কান্নাকাটি করে ছাদের সিঁড়ি ঘরের দেয়ালের সাথে হেলান দিয়ে নীলা ওখানেই ঘুমিয়ে গেল। ভোরবেলা আশফির মা ফুলের টপে পানি দিতে এসে ছাদের এক কোনায় নীলাকে দেখতে পান। তিনি দেখেন নীলা ওখানে শুয়ে শীতে কাঁপছে। ভোরবেলা এমনিতেই অনেক বাতাস বইছে, তার উপর হালকা শীত পড়তে শুরু করেছে। আশফির মা দৌড়ে নীলার কাছে গিয়ে নীলাকে ধরে বলছে, নীলা, মা তুমি এখানে কেন? কি হয়েছে? নীলা আশফির মাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। তারপর আশফির করা ব্যবহারের সব কিছুই তার মাকে বলে দিল। সব শুনে আশফির মা বলছে, হারামজাদা আশফি, ওর কয়টা লেজ গজিয়েছে আমি সেটাই আজ দেখব। ওর বন জঙ্গলের তান্ত্রিকদের সাধনা করা বার করছি, লাথি দিয়ে জঙ্গলেই পাঠিয়ে দিব ওকে। আমার নিরীহ বৌমাকে কষ্ট দেওয়ার সাহস কোথায় পাই ও? দেখবো কয়টা ডানা গজিয়েছে ওর। এখন নিচে চলো মা, তোমার ঠান্ডা লেগে যাবে তো। তখন তোমার বাবা মার কাছে আমরা কি জবাব দিব? ওনার ভরসা করে তোমাকে আমাদের কাছে দিয়েছেন। আশফির মা নীলাকে নিয়ে নিচে এসে সোফায় বসে চা নাস্তা খেতে দিলেন। এরপর তিনি আশফির এই ঘটনার কথা আশফির বাবাকে জানান। আজকে ছুটির দিন। একটু বেলা হলেই আশফি ঘুম থেকে উঠে চা চাওয়ার জন্য ড্রয়িং রুমে দিয়ে কিচেনের দিকে যাচ্ছে। আশফির বাবা নিউজ পেপার হাতে নিয়ে পেপারে চোখ রেখে আশফিকে ডাক দিল। বাবার কথা শুনে আশফি দাঁড়িয়ে যায়। জি বাবা, বলো। আশফির বাবা এবার হুঙ্কার দিয়ে চেঁচিয়ে উঠলেন, সাধনা করো মহাপুরুষ হবা। এসব করার জন্য কি তোকে বড় করছি হতচ্ছাড়া? হ্যাঁ বাবা। জি না না, মানে তোমাকে এসব কে বললো? আমার বন্ধুর মেয়ের কোনো ক্ষতি হলে তোকে কিন্তু আমি ছেড়ে দেব না আশফি। আশফির মাও কিচেন থেকে বের হয়ে চেঁচাতে লাগলেন, হারামজাদা, আমার বৌমাকে কষ্ট দেওয়ার সাহস কই পাস? পিটিয়ে তোর হাড় হাড্ডি সব ভেঙে ফেলবো আজ। ওরে বাবারে, দুইজনে দেখি 500 পাওয়ার মতো চেইতে আছে, কিন্তু বাবা মা এসব জানলো কি করে? তখনই আশফি তার বাবার পাশের সোফাটায় নীলাকে বসা দেখলো। সে আশফির দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। এইবার বুঝেছে, এই বচ্চাত মেয়েটা আমাকে বাস খাওয়ার জন্য বাবা আমাকে সবকিছু বলে দিয়েছে। কেন যে একে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে? এমনিতেই রাতে ভালো মতো ঘুম হয়নি, মাথাটা খুব ধরেছে, এক কাপ চা খেলে ভালো হতো। আশফি তার বাবা মার কথা কানে না নিয়ে হঠাৎ করে তার মাঝে বলে ফেললো, এক কাপ চা হবে? শুধু চা কেন, তোর আজকে সকালের খাওয়াও বন্ধ, যা ভাগে এখান থেকে। আশফি রাগ করে তার রুমে চলে গেল। কিছুক্ষণ পর কফি আর সকালের নাস্তা নিয়ে নীলা আশফির রুমে আসে। খেয়ে নাও প্রিয়। আশফি মাথা তুলে নীলার দিকে তাকিয়ে বলছে, খুব বেশি খুশি মনে হচ্ছে। তোমার খাবার তুমি খাও, শুলে না? মা তখন বললো আজকে আমার সকালে খাওয়া বন্ধ, তুমি তো এসবই চাও। সে কি, আমি তো চাইবো কেন? আমি দেখেছি বাবা যখন আমাকে বকছিল তুমি তখন হাসছিলে। আমার বকা দেওয়াতে খুব খুশি হয়েছে তুমি? ও, তুমি শুধু সেটাই দেখলে তাই না? আর আমার কষ্টটা এটা দেখলে না? আমি যে তোমাকে ভালোবাসি সেটা বুঝছো না? বাহ, খুব ভালো তো, আস্ত একটা শয়তান। নীলা তার মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। আশফি উঠে নীলার সামনে দাঁড়িয়ে বলছে, আমি সিদ্ধ মহাপুরুষ, আর এসব তোমার ভালোবাসার নমুনা নয়। ওকে, আমাকে আর বিরক্ত করবে না। আশফি রাগ করে বাসা থেকে বের হয়ে গেল। আর নীলা কিচেনে এসে আশফির মাকে বলেছে, মা, আপনার ছেলে তো আমার উপর রাগ করে আছে, এখন কি করব? তোমার বর এখন তোমাকেই ওর রাগ ভাঙাতে হবে বৌমা। ঠিক আছে, তাহলে আজকে দুপুরের রান্নাটা আমি করি। আমি এখন রান্না করা শিখে নিয়েছি। আজকে আমার রান্না খাইয়ে আশফি সহ সবাইকে চমকে দিব।
নীলা কিচেনে শাশুড়ি আর ভাবির সাথে রান্না করে। দুপুরের খাওয়া দাওয়াও সবার হয়ে যায়। সবাই নীলার রান্নার অনেক প্রশংসা করলো, কিন্তু আশফি এখনো বাসায় ফেরেনি, তাই নীলাও খায়নি। কিছুক্ষণ পর আশফি বাসায় আসলে নীলা আশফিকে খেতে বলে। আমি খাবো না। আহা, তুমি এখনো মায়ের উপর রাগ করে আছো? মা সকালে খাওয়া বন্ধ করেছিল, কিন্তু দুপুরে তো করেনি। চলো খাবে। আশফির মা ওখানে এসে বলছেন, যা বাবা খেয়ে নে, আজকে তোর বউ মানে নীলা রান্না করেছে। তাহলে তো আরও খাবো না, ওর হাতে খাবো না আমি। কেন? আমার রান্না করা খাবার খেতে কি সমস্যা? তোমাকে তো আর ছুতে যাচ্ছি না আমি। নীলা কান্না করে ওখান থেকে চলে গেল। আশফির মা রাগী চোখে আশফির দিকে তাকায়। থাকবো না আমি এখানে, আর করবো না আর ওর সংসার। আপনার ছেলে সব সময় আমাকে এভাবে অপমান করে। ও নাকি মহাপুরুষ, সবার ধরা ছোঁয়ার বাহিরে, তাকে ছোঁয়া যাবে না। নীলামা এমন করে না, আমি আশফিকে বুঝিয়েছি। ও খাবার টেবিলে বসে আছে, এখন তুমি আসলেই ও খাবে। এসো, ওর সাথে তুমিও খেয়ে নেবে। শাশুড়ির অনুরোধে নীলা গিয়ে আশফিকে খাবার বেড়ে আশফির সাথে নিজেও খেতে বসলো। নীলা আশফির দিকে তাকিয়ে চোখ সরু করে বলছে, কোথায় মা? আমার রান্না কেমন হয়েছে সেটা তো আপনার ছেলে একবারও বলছে না। আশফি খেতে খেতে বলল, রান্না একদম ফাটাফাটি হয়েছে, আমার বউয়ের রান্না বলে কথা। নীলা মনে মনে বলছে, আমি জানি আশফি এখন মায়ের কাছ থেকে বাঁচার জন্য ভালো হওয়ার পাকা অভিনয় করেছে, ভেবেছে কেউ বুঝতে পারবে না। আরে এই নীলা খানের চোখে ফাঁকি দেওয়া এত সহজ নাকি? একবার সুযোগ পাই তখন দেখাবো মজা। শয়তান আশফি। আমি এটা আরও নেব, খুব টেস্ট হয়েছে, আর একটু দাও। নীলা, তুমি মধ্যে ভালো রান্না করে শিখলো কবে? এসব তুমি ভালোবেসে আমার জন্য রান্না করেছো, তাই না? হ্যাঁ, তুমি চাইলে আমি সবসময় ওরকম রান্না করে তোমাকে খাওয়াবো। খাওয়া দাওয়ার পর আশফি ওর ঘরে গিয়ে বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে গেল। নীলা আশফির রুমে এসে দেখলো আশফি ঘুমিয়ে গেছে, তাই আর কিছু না বলে রুমেই সোফায় বসে বসে বই হাতে নিয়ে পড়ছে। তখনই নীলার ফোনে একটা কল আসে। নীলা ফোনটা রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? অপর পাশ থেকে ভেসে আসলো, হাই নীলা, আমি ড্যানি। তোমাকে খুব মিস করছিলাম। কেন? আমাকে মিস করার কি আছে? তুমি কিছু বোঝো না? না, বুঝি না। তাহলে আজকে বিকেলে একবার দেখা করো, সব বলবো। সরি, আজ দেখা করতে পারবো না। প্লিজ নীলা, ফ্রেন্ডকে কি কেউ এইভাবে ডিরেক্ট ইগনোর করে? আজকে ছুটির দিন, ক্যাম্পাসে অনেকক্ষণ আড্ডা দিব, তাই ভাবলাম তোমাকেও ডাকি। কাল তো কিছু না বলেই চলে গেলে। কিন্তু আজকে আমি আসতে পারবো না, কাল ক্যাম্পাসে দেখা হবে। এখন রাখছি, বাই। ফোনটা রেখে দিয়ে নীলা বই পড়তে শুরু করে। বই পড়তে পড়তে একসময় খুব ঘুম পেয়ে যায়। তখনই আশফির বেডের দিকে তাকিয়ে ওর কম্বলটা দেখে ঘুমের ভাবটা আরও 3 গুণ বেড়ে গেল। নীলা সোফা থেকে উঠে আশফির বেডের কাছে গিয়ে ওর কোলবালিশটা নিয়ে সোফায় রাখে, আর তারপর বেডে উঠে আশফির কম্বলের ভেতর ঢুকে শুয়ে পড়ল। গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় আশফি তা বুঝতেই পারল না যে ওর পাশে কেউ একজন শুয়ে আছে। কিছুক্ষণ পর আশফি নীলাকে কোলবালিশ ভেবে নীলাকে টেনে নিজের কাছে নিয়ে নিল। নীলা সেটা টের পেয়েও কিচ্ছু বলল না। এই প্রথমবার আশফি তাকে নিজে থেকে কাছে টেনে নিয়েছে, হোক না সেটা তার ঘুমের ভেতরেই। এরপর সন্ধ্যার দিকে আশফির ঘুম ভাঙলে সে খেয়াল করলো নীলা তার বুকের উপর মাথা রেখে শুয়ে আছে, আর সে নিজেই নীলাকে 2 হাত দিয়ে ধরে রেখেছে। এটা দেখার সাথে সাথে আশফি জোরে একটা চিৎকার দিল। আশফির চিৎকারে নীলা ভয় পেয়ে ধরফড়িয়ে উঠে বসে। কি 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 হয়েছে? বাজে কোনো স্বপ্ন দেখেছো? নীলা টেবিল থেকে পানির বোতলটা হাতে নিয়ে ওখানে রাখা গ্লাসে পানি ঢেলে গ্লাসটা আশফির সামনে ধরলো। আশফি ছো মেরে নীলার হাত থেকে গ্লাসটা নিয়ে গ্লাসের পানি ঢকঢক করে খেতে শুরু করে। হঠাৎ গলায় পানি আটকে গিয়ে কাশতে থাকে। নীলা আশফিকে ধরে বলছে, আস্তে। এই একদম ছবি না আমাকে। আশফি গ্লাসটা নিজেই পাশের ছোট্ট টেবিলটায় রেখে নীলার দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। তুমি বেহায়া জানতাম, কিন্তু এতটা বেহাইটা জানতাম না। তুমি কোন সাহসে, কোন অধিকার আমার সাথে আমার বেড়ে শুয়েছিলে? এখন ঘুমের মধ্যে তোমাকে টাচ করে আমার পাপের পরিমাণ আরো বাড়িয়ে ফেললাম, অসভ্য মেয়ে। হোয়াট? অধিকার? এই রুম আর এই বেড এখনো আমার, আর বারবার এত ছুঁয়ো না কেন বলো? আমি এক্ষুনি তোমার মাকে সব বলে দেব। তখন তো মায়ের সামনে খুব সুন্দর অভিনয় করলে, তোমার অভিনয় ধরিয়ে দেব আমি। আর তার সাথে এখন থেকে তোমাকে আরো বেশি করে ছোবো। এসো, কাছে এসো। নীলা ধরতে আসলে আশফি এক লাফে বেড থেকে নেমে ফ্লোরের মাঝে গিয়ে দাঁড়ায়। নীলা, দোহাই তোমার, এরকম করো না। এই রুম আর এই বেড এখন থেকে তোমার।
এই রুমের সবকিছু তোমার, তুমি রুমের সবকিছু করতে পারো, সবকিছুতে হাত দিতে পারো, শুধু ছুঁয়ো না আমায়। হ্যাঁ, এই রুমের সব কিছুই তো আমার, সাথে তুমিও আমার। আমি এই রুমের সব কিছুতে হাত দিব আর তোমাকেও ছুবো। বলেই নীলা রাগ করে রুম থেকে বের হয়ে ছাদে যাওয়ার জন্য হাঁটতে থাকে। আশফির ভাবি রুমটা ক্রস করতে ভেতর থেকে চিল্লানোর আওয়াজ শুনতে পায়। আশফির ভাই আশিক চিল্লিয়ে বলছে, খবরদার আমাকে ছবে না তুমি। জেনিফা, তোমাকে কয়দিন বলবো তুমি আমার থেকে দূরে থাকবে, আমার কাছে আসবে না আর। নীলা দরজার বাইরে থেকে এটা শুনে মনে মনে বলছে, কি ব্যাপার, এরা দুই ভাই কি একই নাকি যে ভাবিকে ছুতে নিষেধ করেছে? কিন্তু আশিক ভাইয়ের চরিত্র তো ঠিক নেই। ভাবি তো এমনটা বলেছিল আমাকে। না, ভাইয়া এভাবে ভাবিকে কষ্ট দিতে পারে না। আমার এক্ষুনি ওনার সাথে কথা বলতে হবে। নীলা দরজায় নক করে ভেতরে ঢুকলো। কি হয়েছে আপনাদের? আপনারা এভাবে ঝগড়া করছেন কেন? আমি শুধু আশিকের কাছে এটা জানতে চেয়েছি, আমার কোনো জায়গা ওর কাছে আদৌ আছে নাকি নেই। আশিক এবার চেঁচিয়ে উত্তর দিল, না নেই, তোর কোনো জায়গা আমার কাছে আর নেই, তুই নিজে সেটা হারিয়েছিস। নীলা রেগে গিয়ে আশফির ভাই আশিককে বলছে, আপনি যদি ভাবির জায়গা অন্য কোনো মহিলাকে দিয়ে দেন তাহলে তো ভাবি তার জায়গা হারাবে। যেটা জানো না সেটা নিয়ে কথা বলতে এসো না। আমি সব জানি, ভাবি আমায় সব বলেছে। আশিক তখন জোরে জোরে আশফির নাম ধরে ডাকতে থাকে। আশফি এক ছুটে এই রুমে চলে আসে। কি হচ্ছে ভাইয়া, ডাকছিস কেন? আসবি, তোর বউকে সামলা, ও বেশি বাড়াবাড়ি করছে, আর ওকে বলে দে আমাদের বিষয় যেন নাক না গলায়। আশফি অগ্নিদৃষ্টিতে নীলার দিকে তাকায়। এই মেয়ে, তুমি এখানে কি করছো? নীলাও ছেড়ে দেওয়ার পাত্রী নয়, চিল্লিয়ে বলছে, আমি যখন আমার নাকটা গলিয়ে ফেলেছি তখন আমি এর শেষ দেখেই ছাড়বো। নীলা, চলো এখান থেকে। আমি সবাইকে বলে দেব আপনার আসল মুখোশের কথা। হো রিয়েলি? তোমার ভাবি আমার মুখোশের কথা বলছি, কিন্তু নিজের মুখের আড়ালে কি ছিল ওইটা বলেনি, আমাকে ঠকাতে চেয়েছিল সেসব বলেনি। মানে আপনার সাথে আপনার কলিগের রিলেশন আছে, এটা সত্যি নয়? না সত্যি নয়, ওটা সবটাই নাটক ছিল, শুধু জেনিফাকে দেখানোর জন্য যে আমিও পারি। কিন্তু কেন, কি করেছে ভাবি? আশফির ভাবি এবার ভয় পেয়ে মাথা নিচু করে ফেলেন। করে নিও, আমার বউ হয়ে আমারই এক বন্ধু নাইদের সাথে রিলেশন করে এই বাড়ি থেকে পালাতে যাচ্ছিল, কিন্তু তার আগেই আমি ওদের প্ল্যানটা ধরে ফেলি। নাহিদ আমার বউকে পটিয়ে আমার সবকিছু হাতে নিতে চেয়েছিল। সেই দিন থেকে আমার মন ভেঙে যায়। আমি আমার বাবা মা আর দাদিকে খুব মান্য করি বলেই তাদের এগুলো জানাতে চাইনি, সবকিছু নিজের মধ্যে চেপে রেখেছি। আশফি মনে মনে ভাবছে, হ্যাঁ, আমিও তো একদিন ভবিষ্যতে ভাইয়ার বন্ধু নাহিদকে একটা রেস্টুরেন্টে হাত ধরে বসে থাকতে দেখেছিলাম। ওই দিন ভাইয়ের মনের অবস্থার কথা ভেবেই তাকে কিছু বলিনি। আমি একটা ভুল করে ফেলেছিলাম, তার জন্য তো তোমার কাছে আমি অনেকবার ক্ষমা চেয়েছি। তুমি ওই সময় আমাকে একদম সময় দিতে না, শুধু অফিসের কাজে ব্যস্ত থাকতে। এখনও একটা বেবি হয়নি বলে বাড়িতে আমাকে একা নানান কথা শুনতে হতো। আমার কিছু ভালো লাগতো না, তারপর কি থেকে কি হয়ে গেল আমি নিজেই কিছু বুঝতে পারিনি। আশিক, আমাকে ক্ষমা করে দাও। সময় দিইনি দেখে তুমি অন্যজনের সাথে সময় কাটাবে? বাহ, এই তোমার আমার প্রতি ভালোবাসা, যে আমার অনুপস্থিতিতে অন্যজনের হাত ধরতে পারে। এমন কারো জায়গা আমার জীবনে নেই, আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। নীলা একটা বড় করে দম নিয়ে বলছে, যেহেতু দুজনই দোষী তাই দুজনই এখন সমান শাস্তি ভোগ করবেন। তবে আপনারা ভালো থাকতে চাইলে একে অপরের আগে সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে জীবন শুরু করতে পারেন। হয়েছে অনেক পাকামো, এখন নিজের চরকে তেল দিতে রুমে চলো। আশফি নীলাকে নিয়ে রুমে আসার সাথেই নীলা রুমের একপাশে রাখা আশফির ক্রিকেট খেলার ব্যাটটা হাতে নিল আর ওটা নিয়ে তেড়ে এসে আশফিকে মারতে শুরু করে। আশফি মার খেতে খেতে বলছে, এই 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 মেয়ে, এইভাবে মারছো কেন আমাকে? আও, তুমি তো বললা এবার নিজের চরকায় তেল মারতে, তাই তোমাকে মেরে নিজের চরকায় তেল দিচ্ছি। আও আও মানে? মানে তুমিও বউকে সময় দাও না। ভাবি পারিনি, কিন্তু আমি পিটিয়ে আমারটাকে শায়েস্তা করব। আহ নীলা থামো, হাড় হাড্ডি ভেঙে যাবে তো। নীলা দড়ি দিয়ে আশফিকে বেডের সাথে বেঁধে ফেললো। আজ তোর মহাপুরুষ হওয়া বার করছি। ভয়ে আশফির মুখ শুকিয়ে গেছে। নীলা প্লিজ, তুমি আমাকে ছোবে না, কাছে আসবে না আমার। নীলা আশফির কাছে গিয়ে আশফির শার্টের কলার ধরে বলছে, তুই ভালোয় ভালোয় আমাকে ভালোবাসবি কিনা বল, না হলে আমি তোকে এইভাবে বেঁধে রেখে ভালোবাসা আদায় করব। আশফির গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। নীলা সোজা আশফির বুকের উপর এসে বসেছে। আশফির মাথার চুল টেনে ধরে চেঁচিয়ে বলছে,
বলো নীলা, আমি তোমাকে ভালোবাসি, বলো। আজ তোর মুখ থেকে আমি এটা শুনেই ছাড়বো। ছেলে মেয়ে দুটো কোথায়? সবাই খেতে বসেছে, আমি কি সারা রাত খাবার নিয়ে বসে থাকবো নাকি? ভাবি, আমি ডেকে আনছি, দেখি কি করছে ওরা। রুমের দরজা খোলা থাকায় আশফির চাচি রুমের ভেতরে ঢুকে আশফির এই অবস্থা দেখে ফেলার সাথেই ওনার চোখ কপালে উঠে যায়। এ কি বৌমা, এসব কি হচ্ছে? রুমে কারো কণ্ঠস্বর শুনে নীলা তাড়াতাড়ি আশফির ওপর থেকে নেমে ফ্লোরে দাঁড়িয়ে গেল। আশফিককে এভাবে দড়ি দিয়ে বাঁধা হয়েছে কেন? আশফির জোর করে মুখে হাসির চিহ্ন এনে বলছে, মনে কিছু না, আমরা একটা গেম খেলছিলাম, তুমি যাও। মা তোদের খেতে ডাকছে, আর তোরা রুমে এসব কি কাণ্ড করছিস? আয় খেতে আয়। চাচি চলে গেলে নীলা আশফির বাঁধন খুলে দিতে দিতে বলছে, এখন তোমার চাচির জন্য বেঁচে গেলে, কিন্তু রাতে ঘুমানোর সময় কি হবে? তখন কে বাঁচাতে আসবে তোমাকে? আমার হাত থেকে তোমার আজ নিস্তার নেই। খাওয়ার সময় আশফির মা আশফিকে দেখে বলছে, কোথায় মারামারি করতে গেছিলি? হাতে গলায় নখের দাগ আর গায়ের অনেক জায়গায় কেটেও গেছে দেখছি। আশফির চাচি হঠাৎ করে মুখ ফসকে বলে ফেললেন, ছোট বৌমা তখন আশফিককে দড়ি দিয়ে বেঁধে মারছিল। এই কথা শুনে সাথে সাথে সবাই একবার আশফি তো আরেকবার নীলার দিকে তাকাচ্ছে। আশফি এতগুলো চোখ সামাল দেওয়ার জন্য একটা হাসি দিয়ে বলছে, আরে আমরা একটা গেম খেলছিলাম, যে ধরা পড়বে সে মার খাবে, এরকম। চুপ, ইয়ার কি হচ্ছে? চুপচাপ খেয়ে শুয়ে পড়। বৌমার সাথে আর কোনো গন্ডগোল করলে তোর এবার খবর করে ফেলবো বলে দিলাম। খাওয়া দাওয়ার পর যে যার রুমে চলে গেল। রুমে এসে নীলা আবারও আশফিকে দড়ি দিয়ে বেঁধে ফেললো। নীলা, দোহাই লাগে, ছুঁয়ে না আমায়, তোমার পায়ে ধরি, মাফ করো আমাকে। আমার মা পুরুষ হওয়ার স্বপ্নটা এইভাবে মাটি করে দিও না। নীলা আবারও আশফির বুকের উপর উঠে বসলো। ওসব মহাপুরুষ হওয়ার স্বপ্ন দেখা বাদ দিয়ে আমাকে নিয়ে স্বপ্ন দেখো প্রিয়। এই নীলা খান কি কম সুন্দরী বলো? তুমি এখন থেকে আমাকে নিয়ে ভাবো জান। নীলা, আমাকে ছেড়ে দাও, আমি রুমের বাইরে যাব, তুমি একাই থাকো রুমে। আমার রুম আজকে থেকে তোমার, আমি আর কিচ্ছু বলবো না, তবু তুমি আমাকে ছাড়ো। বোকা ভেবেছো আমি তোমাকে ছেড়ে দিই আর তুমি পালিয়ে যাও? কখনোই না। আগে বলো নীলা, আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা শোনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। এইভাবে জোর করে কি ভালোবাসা হয়? তাহলে কি করতে হবে আমাকে বলো? কি করলে তুই আমাকে ভালোবাসবি? তুই যা বলবি আমি তাই শুনবো। তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু আমাকে ছুঁয়ো না। 100 বার ছুবো। নীলা আশফিকে জড়িয়ে ধরে ওর বুকের উপরেই ঘুমিয়ে গেল। সকালবেলা ক্যাম্পাসের ক্যান্টিনে আশফি বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছে। আর বলিস না, ওই অসহ্য মেয়েটা আমার লাইফ একদম হেল করে দিল। কাল রাতেও আমাকে ঘুমোতে দেয়নি। বাসায় বাবা মার জন্য অনেক কিছু বলতেও পারি না, সেজন্য একদম মাথায় উঠে গেছে। আরে আরে এভাবে বলছিস? মানে কি করতে বলছিস তোরা? এসব এখন বাদ দে ইয়ার, এগুলো হওয়া যায় না। সবার একটা সংসার জীবন আছে, মাথা থেকে এসব মহাপুরুষের চিন্তা ভাবনা বাদ দে তো। আচ্ছা, তোর কি নীলার প্রতি কোনো কিছু ফিল হয় না? এই যে নীলা সবসময় তোর এত কাছাকাছি থাকে, কোনো সুন্দরী মেয়ের কাছে থাকলে এমনিতেই তো তাকে কাছে পেতে মন চায়, তোর ইচ্ছা হয় না? ইচ্ছা থাকলে উপায় নেই, আমি কোনো পাপ করতে পারবো না। সেজন্য সবসময় মেয়েদের থেকে, এমনকি নীলার থেকে দূরে থাকি। মেয়েদের কাছে থাকলেই ভালোবাসতে মন চাইবে। মহাপুরুষদের জীবনে এসব হয় না। তোকে মেন্টাল হসপিটালে পাঠানো দরকার। নীরা তোকে এত কেয়ার করে আর তুই ওর থেকে দূরে দূরে থাকিস। তুই শালা একটা বোকা। হ্যাঁ, দরকার নেই আমার নীলার এত ভালোবাসা, তো কেয়ার। আমি চাই মহাপুরুষ হতে। ওকে কিভাবে আমার লাইফ থেকে সরাবো এখন সেটাই ভাবতে হবে। ও যদি আমাকে ঘৃণা করে তাহলে নিশ্চয়ই আমার কাছে আসতে চাইবে না। কি করবি তুই? আমি লাবণের সাথে প্রেমের অভিনয় করব, আর এটা দেখে নীলা রাগে কষ্টের নিচে থেকে আমার থেকে সরে আসবে, আর আমি মুক্তি পেয়ে যাব। আমি একা হয়ে যাব, তখন আমার মহাপুরুষ হওয়া আর কেউ আটকাতে পারবে না। আসবি, এমন করিস না, মেয়েটা কিন্তু অনেক কষ্ট পাবে। আমার তো মনে হচ্ছে তুই মহাপুরুষ কেন, কোনো পুরুষই না। একটা মেয়ের থেকে বাঁচতে অন্য আরেকটা মেয়ের সাথে অভিনয় করবি? তুই আমাদের বন্ধু। ওকে থাক তোরা, আমি যাই এখন। লাবণ্যকে খুঁজে প্রেমের অভিনয়টা শুরু করে দেই। আশফি ক্যাম্পাসের গাছের নিচে লাবণ্যের সাথে বসে আছে। নীলাকে এই রাস্তা দিয়ে আসতে দেখে আশফি লাবণ্যের হাত ধরে ফেলল। এই দৃশ্য দেখার সাথেই নীলার মাথায় রক্ত উঠে যায়। শালা আশফির বাচ্চা, বদমাইশ, হারামজাদা, এখন পর্যন্ত কোনো দিন আমার হাত ধরলো না, আর আজ কি না অন্য একটা মেয়ের সাথে বসে আছে, তাও এইভাবে হাত ধরে।
আমার সাথে তাহলে এতদিন সব নাটক করেছে। তলে তলে আসলে এসব। আশফি নীলাকে ডাক দিল। হাই নীলা, কাম হিয়ার। ব্যাটা বজ্জাত আবার আমাকে দেখানোর জন্য ডাকতেছে, যাব না আমি। নীলা ওইদিকে না গিয়ে ব্যাক করে সোজা ক্যাম্পাস থেকে বের হয়ে গেল। নীলা যাওয়ার সাথেই আশফি এক লাফে দাঁড়িয়ে পড়ল। ইয়েস, কাজ হয়েছে। কি হয়েছে জান? কিছু না, তুমি এখন যাও, আমার একটু কাজ আছে। লাবণ্য চলে গেলে আরিয়ান এসে বলছে, আশফি কাজটা ভালো করলি না। আজ নীলা তোকে ভালোবেসে বলে তুই এমন করছিস, কিন্তু কাল যখন ও তোকে ছেড়ে চিরদিনের জন্য চলে যাবে তখন তুই বেশি কষ্ট পাবি। তখন চাইলেও আর আগের মতো সবকিছু ঠিক করে নিতে পারবি না। তাই আবারও ভেবে দেখ, শেষে যেন সারাজীবনের আফসোস করতে না হয়। আসি। আরিয়ান ডাক করে ওখান থেকে চলে গেল। আশফি বাসায় এসেও নীলাকে দেখে দেখে লাবণ্যর সাথে ফোনে কথা বলছে আর সারাক্ষণ মেসেজ করছে। এক পর্যায়ে নীলা আর সহ্য করতে না পেরে কেঁদে দিল আর চেঁচিয়ে বলছে, তুই মহাপুরুষ না, তুই শালা একটা লুচ্চা। নীলা রাতে কিছু খায়নি। আশফি মনে মনে ভাবছে, মেয়েটা আজ এত চুপচাপ হয়ে গেল কেন? আশফি উকি দিয়ে নীলাকে দেখছে নীলা ঘুমিয়েছে কিনা। হ্যাঁ, মেয়েটা ঘুমিয়ে পড়েছে। আশফি খেয়াল করলো নীলার চোখের কোনায় পানি জমে আছে। দেখা শেষে আশফিও সোফায় এসে শুয়ে পড়ল। সকাল হলে আশফি নীলার বেডের কাছে গিয়ে বলছে, গুড মর্নিং।